সবাইকে স্বাগতম আমাদের রাইটিং লেকচার 1 এর এই প্রথম লেকচারে আমরা যেটা করব সেটা হচ্ছে রাইটিং লেসনের আইএলটিএস রাইটিং এর টাস্ক 2 এর ওভারভিউ আমরা দেখব। আমরা টাস্ক 1 টা সেপারেট একটা লেকচার মডিউল আর এটা হচ্ছে টাস্ক 2 এর লেকচার মডিউল। তো টাস্ক 2 আমরা পড়ার আগে আমাদেরকে যেটা করতে হবে প্রথমেই মার্কিং ক্রাইটেরিয়াটা দেখে নিতে হবে। স্পিকিং এবং রাইটিং দুইটার বেলায় আমাদের সবার আগে মার্কিং ক্রাইটেরিয়াটা বুঝতে হবে। এখানে যে মার্কিং ক্রাইটেরিয়াটা আমি এখানে লিখছি সেটা হচ্ছে আইএলটিএস এর অফিসিয়াল যে ব্যান্ড ডেসক্রিপ্টার্স আছে রাইটিং এর, সেই ব্যান্ড ডেসক্রিপ্টার্সের একটা ব্যান্ড 7 এর জন্য যেটা ব্যান্ড 7 পাইতে হলে যেটা করা লাগবে সেই জায়গাটা আমি হাইলাইট করছি। ব্যান্ড 7 মানে ব্যান্ড 7 পেতে হলে আমাদের টাস্ক রেসপন্সটা কী হবে, কোহেরেন্স এন্ড কোহেশন কী হবে, লেক্সিক্যাল রিসোর্স কী হবে, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে আমাদের কেমন থাকা লাগবে। এটা ব্যান্ড 7 এর জন্য আমাদের টার্গেটের একটা ডকুমেন্ট। টাস্ক রেসপন্স, কোহেরেন্স, কোহেশন, লেক্সিক্যাল রিসোর্স এবং গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি সবগুলোতেই আপনার 25% করে মার্কস। আর এই যে টোটাল এটা একাডেমিক এবং জিটি দুই বেলায় কিন্তু টাস্ক 2 রাইটিংটা একই, অর্থাৎ 250 শব্দের ন্যূনতম 250 শব্দের একটা এসে আপনাকে লিখতে হবে রাইট অ্যারাউন্ড অ্যাবাউট 40 মিনিটস টাইমে। এই যে এখানে আমাদের লেখা আছে you must write in at least 250 words in about 40 minutes. তো মাস্ট রাইট 250 ওয়ার্ডস মানে হচ্ছে এখানে একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন, আপনাকে 249 শব্দ লিখতে পারবেন না। যদি 249 শব্দ লিখেন তাহলে টাস্ক রেসপন্সে আপনি কোনো কিছু সাফিসিয়েন্টলি রেসপন্ড করতে ব্যর্থ হয়েছেন এই মর্মে ধরে নেওয়া হবে। সেক্ষেত্রে আপনার স্কোর মানে 5 এর উপরে ওঠার সম্ভাবনা খুবই কম। সো টাস্ক রেসপন্সে অনেকগুলো পয়েন্ট আছে, আমি রেড কালারে হাইলাইট করছি। এগুলো হচ্ছে দিজ আর ইম্পর্টেন্ট থিংস, এগুলো ইম্পর্টেন্ট কনসিডারেশন। যেমন টাস্ক রেসপন্সে কি বলছে, দি মেইন পার্টস। আমি এখানে কোনো কিছুই নিজে লিখি নাই, নিজে একটু নোট করব আমরা লেকচারটা যখন আমরা কথা বলতে বলতে। দি মেইন পার্টস অফ দি প্রম্পট আর অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাড্রেসড। মেইন পার্টস অ্যাড্রেসড মানে হচ্ছে প্রম্পট মানে হচ্ছে কোয়েশ্চেনের যে ইনস্ট্রাকশন থাকে সেই ইনস্ট্রাকশনটা আমরা মেইন পার্টটা অ্যাড্রেস করতে পারছি, অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাড্রেসড করতে পারছি। ক্লিয়ার অ্যান্ড ডেভেলপড পজিশন। ডেভেলপড পজিশন মানে হচ্ছে আমরা একটা পজিশন নিছি। পজিশন মানে হচ্ছে এগেইনস্ট, ফর, ওপিনিয়ন অথবা ইলাবোরেশন অথবা কোনো কোয়েশ্চেনের অ্যান্সার কোনো একটা করছি এবং এটা আমি ডেভেলপ করছি। এবং ক্লিয়ার মানে হচ্ছে আমি একবার বলছি যে এটা ভালো, আরেকবার বলছি ওইটা ভালো, এরকম ফ্লিপ ফ্লপ করি নাই। একটা যে পজিশনটা আমি নিছি সেটা আমি ধরে রাখছি এবং এটাকে সাপোর্ট করে আমি ডেভেলপ করছি। দিস ইজ হোয়াট কল্ড ডেভেলপড পজিশন। মেইন আইডিয়াস আর এক্সটেন্ডেড মানে পজিশনকে সাপোর্ট করার জন্য তো আমাদের আইডিয়াস জেনারেট করতে হবে। আমরা যখন পরে সেকেন্ড লেকচারে আমাদের আইডিয়া জেনারেশন এবং ইয়ে নিয়ে আমাদের লেকচার মডিউল আছে তখনই বুঝতে পারবেন। আইডিয়া মানে হচ্ছে একটা কনসেপ্টকে এক্সটেন্ডেড হইতে হবে এবং সাপোর্টেড হইতে হবে। এক্সটেন্ডেড মানে হচ্ছে রিজনিং দেওয়া, সাপোর্টেড মানে হচ্ছে রিজনিং প্লাস এক্সপ্লানেশন এক্সাম্পল দিয়ে সাপোর্ট করাকে আমরা বলি এক্সটেন্ডেড অ্যান্ড সাপোর্টেড। But there may be a tendency to overgeneralize, or there may be a lack of focus on precision in supporting ideas or material. এই পার্টটা নিয়ে আমরা ডিটেলে পরে কথা বলবো, বাট এইটুকুতে ফোকাস না করে আপনি শুধু এইটুকু জানেন যে মেইন পার্টটা অ্যাড্রেস করছি। ডেভেলপ পজিশন যদি একটা ক্লিয়ার পজিশন থাকে এবং মেইন আইডিয়াগুলো এক্সটেন্ডেড সাপোর্টেড থাকে তাহলে আমি টাস্ক রেসপন্সে 7 পেতে পারি। দিস ইজ মাই গোল। কোহেরেন্স অ্যান্ড কোহেশন মানে হচ্ছে একটি লজিক্যাল ফ্লো এবং একটা সেন্টেন্স, একটা লজিক্যাল ফ্লোকে আমরা বলি হচ্ছে কোহেরেন্স। আর কোহেশন মানে হচ্ছে যে একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের একটা সম্পর্ক আছে। মানে একটা বাক্যের ধরেন একটা প্যারাগ্রাফে 4টা বাক্য, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বাক্য একটা লজিক্যাল ফ্লোতে আগাইছে এবং একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের সম্পর্ক আছে। এটাকে আমরা কোহেরেন্স এন্ড কোহেশন বলবো। ইনফরমেশন এন্ড আইডিয়াস আর লজিক্যালি অর্গানাইজড এই শব্দটা আছে এখানে। দ্যার ইজ এ ক্লিয়ার প্রোগ্রেশন থ্রু আউট। এখানে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ক্লিয়ার প্রোগ্রেশন থ্রু আউট মানে হচ্ছে আপনি ক্লিয়ারলি প্রোগ্রেস করতে পারছেন। এই ক্লিয়ার প্রোগ্রেশন শব্দটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের যে স্ট্রাকচার বা আমরা যে মেথডে আপনাকে এসে লিখতে বলবো
এভাবে যদি আপনি লিখেন ক্লিয়ার প্রোগ্রেশন উইল বি কাভার্ড দেয়ার, আপনাকে এটা মাথায় নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, এটা আপনার মাথায় রাখা লাগবে না। Throughout the response, a few lapses may occur, but these are minor. Lapse আর এররের মধ্যে পার্থক্য হচ্ছে, ল্যাপসেস মানে হচ্ছে মিনিং বোঝা যাচ্ছে সবই ঠিক আছে, বাট এটা একটু গ্রামার এটা রং, তখন আমরা এটাকে বলি ল্যাপস। আর যদি মিনিং সহ চেঞ্জ হয়ে যায় বা একটু গ্রিভাস বা খুব বড় মিস্টেক হয়, তখন সেটাকে আমরা এররই বলি। সো মাইনর মিস্টেকস আর ল্যাপসেস থাকতে পারে। A range of cohesive devices including reference and substitution is used flexibly but with some inaccuracies or some under or overuse. এখানে একটু এই লাইনটা বোঝা দরকার আছে, এই লাইনটা বুঝে নিলে আপনার সহজ হবে। রেফারেন্স অ্যান্ড সাবস্টিটিউশন মানে হচ্ছে যখন একটা লাইন আরেকটা লাইনকে ইন্ডিকেট করে, বা ওই লাইনের কোনো তথ্যকে, যদি একটা লাইন প্রথম লাইনের নাউন ছিল, পরের লাইনে ওইটাকে প্রোনাউন করছেন, বা কোনো ফ্রেজ দিয়ে রিপ্লেস করা হয়েছে, তখন কিন্তু সেটা রেফারেন্সিং বলি আমরা, ওইটাকে উপরটাকে রেফারেন্সিং করা হয়। আবার যে নাউনকে প্রোনাউন দিয়ে আমরা যে রিপ্লেস করলাম, এটা সাবস্টিটিউশনও। তো এই যে রেফারেন্সিং সাবস্টিটিউশন, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা রেঞ্জ অফ কোহেসিভ ডিভাইসেসের মধ্যে ধরেন আদার কোহেসিভ ডিভাইসেস আছে, যেমন ধরেন at the beginning or finally or in conclusion, however, বাট সাধারণত ইউজ করে না, কারণ হচ্ছে এটা একাডেমিক কনটেক্সটে বাট ইউজ করে না, হাউএভার ইউজ করে। সো এই ধরনের কোহেসিভ ডিভাইসেসগুলো সবার মাথায় থাকে, কিন্তু এই রেফারেন্স অ্যান্ড সাবস্টিটিউশনে সবাই মনোযোগ দিতে চায় না। কিন্তু ইন ট্রুথ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের যদি স্ট্রাকচার হিসেব করেন, রেফারেন্স অ্যান্ড সাবস্টিটিউশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান ইউজিং দোজ কোহেসিভ ডিভাইস। তা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে গুড হচ্ছে থিঙ্কিং হচ্ছে রেফারেন্স অ্যান্ড সাবস্টিটিউশনের উপর খেয়াল রাখা, কোহেসিভ ডিভাইস যদি লজিক্যালি ইউজ করা লাগে করব, না হলে করব না। তো আমরা যখন স্টেপ বাই স্টেপ সবগুলো এসে নিয়ে স্ট্রাকচার আমরা করব, যেমন অপিনিয়ন এসে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, টু পার্ট কোয়েশ্চেন, সবগুলো যখন করব, তখন ওইটার স্ট্রাকচারে আমি লাইন বাই লাইন দেখাই দিব যে রেফারেন্সিং সাবস্টিটিউশনটা কতটুকু খেয়াল রাখতে হয় আর কোহেসিভ ডিভাইস কতটুকু লাগে। আসলে কোহেসিভ ডিভাইস অনেক বেশি লাগে না এবং অনেক বেশি ইউজ করার সুযোগও নেই। হয়তো 2টা 3টা 4টা কোহেসিভ ডিভাইস ইউজ করা খুবই কঠিন হয় একটা ফুল এসেতে। তো এই জন্য 4টার বেশি যদি ইউজ করা শুরু করেন না, 4টা মানে একদম ফিক্সড একটা নাম্বার এরকম না। আপনি নিজেই দেখবেন আমাদের এক্সাম্পলগুলো বা স্যাম্পল এসেগুলো যখন আমরা দেখাবো, তখন যে কোহেসিভ ডিভাইস ওভার ইউজ করাটা খুব কঠিন, আবার খুব একদমই ইউজ না করলে বাক্যের সৌন্দর্য হারায় ফেলে। তখন এই যে এই কথাটা তখন চলে আসে, সাম ওভার ওর আন্ডার ইউজ। সাম ওভার ওর আন্ডার ইউজেও আপনি ব্যান্ড 7 পাবেন, কিন্তু যদি আপনি অনেক বেশি ওভার এবং আন্ডার ইউজ করেন, তাহলে কিন্তু আপনার এটা ব্যান্ড 6-এ চলে যাবে, এটা আবার খেয়াল রাখবেন। Paragraphing is generally used effectively support overall coherence and the sequencing of ideas within a paragraph is generally logical. এই প্যারাগ্রাফিং নিয়ে আপনাকে কোনো টেনশন করা দরকার নেই, আমরা প্যারাগ্রাফিং স্ট্রাকচার দিয়ে দিব। এই স্ট্রাকচার ফলো করলে এখানে এটা মানে মোটেও এখানে নজর দেওয়ার দরকার নাই। বাট আমি জাস্ট বললাম যে প্যারাগ্রাফিংটা ইম্পর্টেন্ট, এই জন্য এটাকে রেড কালার করে দিলাম। লেক্সিক্যাল রিসোর্স একটা জিনিস যেখানে মানুষ বা প্রথাগতভাবে বিভিন্ন কোর্স ম্যাটেরিয়ালে আমি দেখি এত বেশি ফোকাস করা হয়, বাট ইটস অনলি 25% অফ ইউর মার্কস। এইখানে আমি বলবো যে খুব বেশি জোর দেওয়ার দরকার নাই, শুধু আপনাকে একটা জায়গায় এটা হলো আমার ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে একাডেমিক ওয়ার্ডগুলা এবং ফর্মাল টোনের ওয়ার্ডগুলা মেনটেন করতে হবে। একাডেমিক এবং ফর্মাল টোনের ওয়ার্ডগুলা মেনটেন করতে হবে, বাকি জিনিসটা অটোমেটিকলি ফল ইন প্লেস করবে। এখনো পর্যন্ত আমি এরকম কাউকে দেখি নাই যে শুধুমাত্র লেক্সিক্যাল রিসোর্সে খারাপ হওয়ার কারণে সে ব্যান্ড 7 পায় নাই। সুতরাং এটা খুবই আনইউজুয়াল যে লেক্সিক্যাল রিসোর্সের জন্য আপনারা যারা ইংরেজির একটা বেসিক লেভেল আছে, তারা লেক্সিক্যাল রিসোর্সের জন্য ব্যান্ড 7 পাবেন না, এটা হওয়ার সম্ভাবনা কম। লেক্সিক্যাল রিসোর্সে যে জিনিসটা আপনাকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে স্পেলিং অ্যান্ড অর ওয়ার্ড ফরমেশন, এখানে যেন বেশি মিস্টেক না হয়। কারণ হচ্ছে এখানে 7 পেতে হলে কী লেখা আছে, দেয়ার আর অনলি এ ফিউ এরর্স। দেখেন এই লাইনটা, দেয়ার আর অনলি এ ফিউ এরর্স, তার মানে আপনি খুব বেশি মিস্টেক করতে পারবেন না। সুতরাং এটা খেয়াল রাখবেন, স্পেলিং এবং ওয়ার্ড ফরমেশন যদি ভালো থাকে, লেক্সিক্যাল রিসোর্সে আপনার প্রবলেম হবে না। আর খেয়াল রাখবেন এটা একাডেমিক বা ফর্মাল টোনে যেন হয়, মানে লেখাটা একাডেমিক এবং ফর্মাল টোনে যেন হয়, আদারওয়াইজ ইট উইল বি এ প্রবলেম। ইনফর্মাল কোনো কিছু লেখা যাবে না।
Now comes the devil's advocate or the elephant in the room, grammatical range and accuracy. অনেকে এটাতে 25% মার্কস দেয়, বাট আমি এটাতে মার্কস দিব 75%। আপনার যদি আইডিয়া ঠিক থাকে, আমাদের স্ট্রাকচার ফলো করেন, আমরা যে ওয়েতে আপনাকে ট্রেন আপ করাবো সেই ট্রেন আপে করেন, ফলো করেন, তাহলে আপনার এই লেক্সিক্যাল রিসোর্সে খুব বেশি প্রবলেম হবে না। লেক্সিক্যাল রিসোর্সের সাধারণত প্রবলেম হয় না, কোহেরেন্স এন্ড কোয়েশ্চেন অ্যান্ড টাস্ক রেসপন্সেও প্রবলেম হবে না। এবং এই তিনটা সলভ করা, টাস্ক রেসপন্স, কোহেরেন্স, কোয়েশ্চেন, লেক্সিক্যাল রিসোর্স, এটা জাস্ট আমাদের যে লেকচারে যেভাবে আমরা প্র্যাকটিস করাবো সেই প্র্যাকটিসটা করলেই এটা হয়ে যাবে। এখানে আপনার তেমন বড় কোনো এফোর্ট নেওয়া লাগবে না। আমি যে লাল কথাগুলো বললাম সেগুলো মাথায় রাখতে হবে আপনি ট্রেনিং করার সময়। কিন্তু আপনাকে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতে খুব বেশি মনোযোগ দিতে হবে। এটাতে 70% মার্কস এটাতে ডিপেন্ড করতেছে। কোন 70%? 75% গ্রামাটিক্যাল রেঞ্জের অরিজিনাল 25%, প্লাস টাস্ক রেসপন্সের 25%, কোহেরেন্স অ্যান্ড কোহেশনের 25%। এইগুলো এই গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসির উপর ডিপেন্ডেন্ট। ওয়াই? হাউ? যদি আপনি কমপ্লেক্স স্ট্রাকচার ইউজ না করতে পারেন, যদি আপনি অ্যাকুরেটলি সেন্টেন্স প্রোডিকশন না করতে পারেন, আপনার যদি এরর ফ্রি সেন্টেন্স ফ্রিকোয়েন্ট না হয়, যদি আপনার ফিউ এরর না হয়ে অনেক বেশি গ্রামার এরর হয়, তাহলে অনেক বেশি গ্রামার এরর হইলে আপনার মিনিং চেঞ্জ হয়ে যাবে, বা মিনিংগুলা এফিসিয়েন্টলি আপনি কনভে করতে পারবেন না। আর কমপ্লেক্স স্ট্রাকচার যদি ইউজ করতে গিয়ে আপনার মিস্টেক হয়ে যায়, তাহলে আপনি কীভাবে মনে করেন যে কোহেরেন্স এন্ড কোহেশন কীভাবে ঠিক থাকবে? ঠিক থাকবে না। কোহেরেন্স এন্ড কোহেশন ঠিক না থাকলে টাস্ক রেসপন্সও ঠিক থাকবে না। মানে এই তিনটা একটা জালের মতো, নেটওয়ার্কের মতো, এবং এই তিনটার নেটওয়ার্কের মাথাটা হচ্ছে এই গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। আমি অনেক কথা বলে এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে আপনাদের সর্বোচ্চ ফোকাস থাকতে হবে, সর্বোচ্চ মানে কি বলে সর্বোচ্চ কনসেন্ট্রেশন থাকতে হবে। ওয়াই ইজ দ্যাট? বিকজ বেশিরভাগ সময়ই যদি কারো 6, 6.5 স্টাক হয়ে থাকেন লেখায়, রাইটিংয়ে, এবং 7 উঠাইতে পারতেছেন না, এটা 9 out of 10 টাইমস বিকজ দেয়ার আর লট অফ গ্রামার মিস্টেক্স। আপনার হয়তো টাস্ক রেসপন্স এবং লেক্সিক্যাল রিসোর্স সবই ঠিক আছে, কোহেরেন্স এন্ড কোয়েশ্চনও ঠিক থাকার কথা, কিন্তু ওই গ্রামাটিক্যাল রেঞ্জ ভালো না হওয়ার কারণে, গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি ভালো না হওয়ার কারণে, রেঞ্জের চেয়ে বেশি অ্যাকিউরেসি বেশি ইম্পর্ট্যান্ট। কারণ আপনার রেঞ্জটা যেটা, সেটা আমরা যখন স্ট্রাকচার দেখাবো, স্ট্রাকচার যখন ইউজ করবেন তখন রেঞ্জগুলো এমনি ওয়াইড থাকবে। আপনার যেটা দরকার হবে সেটা হচ্ছে অ্যাকুরেটলি ইউজ করা, মানে শুদ্ধ ইংরেজি লেখা। এই টাস্ক 2 এর মেইন, যদি আজকে এই যে আমরা ইয়াটা প্রায় শেষ করছি, মার্কিং ক্রাইটেরিয়াতে যদি একটা শব্দ মাথায় রাখতে হয় সেটা হচ্ছে অ্যাকিউরেসি। অ্যাকিউরেসিটা ইম্পর্ট্যান্ট। এটা কমপ্লেক্স স্ট্রাকচারের বেলায়ও, এরর ফ্রি সেন্টেন্সেসের বেলায়ও, আবার এইখানে দেখেন লেক্সিক্যাল রিসোর্সেস, স্পেলিং অ্যান্ড ওয়ার্ড ফরমেশন, এটাতেও এগুলোতে এরর। আর বাকি যেগুলো ক্লিয়ার প্রোগ্রেশন, রেফারেন্স, সাবস্টিটিউশন, প্যারাগ্রাফিং, এগুলা দিজ আর ইজি থিংস টু ফিক্স। এগুলোতে যদি কারো মিস্টেক থাকে খুবই সহজ করে ইজিলি ফিক্স করা যায়। আর গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতে যদি প্রবলেম থাকে, এটা একটু কাজ করতে হয়, গ্রামারগুলোকে নিয়ে আলাদা আলাদাভাবে আমাদের কাজ করতে হবে, তখন এটা ঠিক হবে। এনিওয়ে, আর ডিসকাশন বাড়াইলাম না আমি। এখন আমরা পরে অগ্রসর হই। এটা টাস্ক টু রেসপন্সটা আপনি জানেন, আপনারা সবাই হয়তো জানেন 250 ওয়ার্ড লিখতে হয়। 250-র বদলে যদি 249 লেখেন তাহলে কিন্তু এটা ভুল হবে। তা আইডিয়ালি আপনারা টার্গেট করবেন 250 থেকে 275 বা 280 এরকম লেখার জন্য। অনেকে লিখতে 400 ওয়ার্ডে চলে যায়। 400 ওয়ার্ডে বা 300-র উপরে যাওয়া কোনোভাবেই উচিত না। কারণ হচ্ছে আপনি যত বেশি লিখবেন, বেশি লেখার জন্য কিন্তু মার্কস বাড়বে না, কিন্তু আপনার ভুলের সম্ভাবনা বেড়ে যাবে। যদি ভুল বেশি করে করেন, তাহলে ভুল করলে তো আপনার মার্কস কমে যাবে। তাহলে আপনি বেশি লিখলে কিন্তু মার্কস বাড়ার সম্ভাবনা নাই, কিন্তু কমার সম্ভাবনা আছে, কমার রিস্কটা থাকে। সেই জন্য এটা করা যাবে না। কি টাইপের কোয়েশ্চেন আছে? 5 ধরনের এসে আমাদের লিখতে হয়। 5 ধরনের এসের মধ্যে সবার আগে সবচেয়ে বেশি কমন যেটা, সেটা হলো ওপিনিয়ন এসে। ওপিনিয়ন এসের আরেকটা নাম হচ্ছে এগ্রি অর ডিসএগ্রি কোয়েশ্চেন। তো এগ্রি আর ডিসএগ্রি কোয়েশ্চেন আপনি বুঝবেন কীভাবে? একদিন একটা এক্সাম্পল কোয়েশ্চেন আছে, এই যে এটা হাইলাইট করলাম আমি। সাম পিপল বিলিভ দ্যাট দ্য বেস্ট ওয়ে টু ইনক্রিজ
road safety is to increase the minimal legal age for driving cars or riding motorbikes. To what extent do you agree or disagree? এগ্রি ডিসএগ্রি কোয়েশ্চেনটাকে আপনার সহজেই আইডেন্টিফাই করা যায়, কারণ এগ্রি অর ডিসএগ্রি শব্দটা লেখা থাকে। এটা টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি বদলে কোয়েশ্চেনটা এরকম হতে পারে, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস আইডিয়া, অর এগ্রি অর ডিসএগ্রি না দিয়ে শুধু এটা লিখতে পারে, ডু ইউ এগ্রি উইথ দিস আইডিয়া। সেম থিং, সেম কোয়েশ্চেন। টু হোয়াট এগ্রি যে এইভাবে এখানে লেখা আছে কমন স্ট্রাকচার, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, আর শুধু এটা লিখতে পারে ডু ইউ এগ্রি। ডু ইউ অ্যাগ্রি হইলো এটা সেম কোয়েশ্চেন, মানে এখানে আপনার অপিনিয়ন জানতে চাইছে। আপনার অপিনিয়নটা কি হবে? অপিনিয়নটা ওপেন অপিনিয়ন না। আপনি এটা বলতে পারবেন না যে আমি এটা এগ্রিও করি ডিসএগ্রিও করি, দিস ইজ নট ইউর অপিনিয়ন। টেকনিক্যালি ওটা আপনি বললেও মানে কোনো প্রবলেম নাই, বাট দিস তখন আপনার প্যারাগ্রাফিং স্ট্রাকচারিং একটু ডিফারেন্ট লেভেলে করতে হবে। নেভার এভার ডু দ্যাট। আপনি এগ্রি অর ডিসএগ্রি যে কোনো একটা দিকে যাওয়াটাই হচ্ছে ইজি জব। এখানে কমপ্লিকেশনের কোনো দরকার নাই। আপনার এটা বের করার দরকার নাই যে আইএলটিএস-কে জিজ্ঞেস করি যে এগ্রি আর ডিসএগ্রি দুটো একসাথে করা যাবে কিনা। করা যাবে টেকনিক্যালি, বিকজ দ্যাট ইজ ইউর ওপিনিয়ন। আপনার ওপিনিয়নে এখানে ভুল কিছু নাই, বাট ওটা আপনি এক্সপ্লেন করা, এক্সপান্ড করা এবং সাপোর্ট করা, ইট উইল বি টোটালি এ মেস। ওকে, আমরা ওই দিকে না যাই। অপিনিয়ন এসে বোঝাটাই ভেরি ইজি। এখানে আপনার ওপিনিয়ন জানতে চাইবেন, লাস্ট কোয়েশ্চেন, লাস্ট মাথা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন, হাউ টু আইডেন্টিফাই দিস কোয়েশ্চেন। এই আইডেন্টিফিকেশন ইজ ইম্পর্টেন্ট। আপনি যদি ওপিনিয়ন এসেকে মনে করেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, আর টু পার্ট কোয়েশ্চেন অন্য কিছু মনে করেন, তাহলে কিন্তু আপনার প্যারাগ্রাফিং এবং স্ট্রাকচারিংটা মানে একদম গোড়ায় গলদ হবে এবং পুরো এসেটাই বরবাদ হয়ে যাবে, নাম্বার পাওয়া খুব কঠিন হবে। সো এই ওপিনিয়ন এসে হচ্ছে কমন এসে। আইডেন্টিফাই করবো কীভাবে? এরকম লেখাই থাকবে, আমার ওপিনিয়ন জানতে চাইবে, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। ইট ইজ দ্য মোস্ট কমন মেথড এবং হাইলি লাইকলি যে আপনি এইভাবে এই কোয়েশ্চেনটা পাবেন। সেকেন্ড টাইপ হচ্ছে ডিসকাশন এসে। নামেই বলা যাচ্ছে, এখানে আপনাকে বলবে ডিসকাস করতে। কোয়েশ্চেনে কী থাকবে? ডিসকাস করো। ডিসকাস মানে কি? একটা জিনিসকে ব্যাখ্যা করো বা ইলাবোরেট করো। আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে ইজি হয়। সাম পিপল থিঙ্ক দ্যাট চিলড্রেন শুড স্টার্ট লার্নিং এ ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যাট প্রাইমারি স্কুল, while others believe it is better to start at a secondary school. Discuss both views and give your own opinion. এখানে কিন্তু ওপিনিয়ন চাইছে, এইটা কিন্তু ওপিনিয়ন এসে না। এখানে ওপিনিয়ন এসে যেটা, এখানে প্রথমে বলছে ডিসকাস বোথ ভিউজ। ডিসকাস বোথ ভিউজ বলে যখন আপনাকে ওপিনিয়ন দিতে বলে, তখন এটা আমরা যখন এই ডিসকাশন এসে করবো, তখন আপনি স্ট্রাকচার বুঝতে পারবেন এই ওপিনিয়ন আর ওই ওপিনিয়ন এক ওপিনিয়ন না। সুতরাং এখানে আপনি খেয়াল রাখবেন ডিসকাস বোথ ভিউজ বলছে কিনা। আপনাকে এখানে লিমিট করে দিল যে এখানে দুইটা ভিউ আছে, এখানে দুইটা ভিউ আছে। এর আগের লাইনে ডিসকাস বোথ ভিউজ, কোন ভিউ? একটা ভিউ হচ্ছে যে কেউ কেউ মনে করে স্ট্রিট চিলড্রেনদের ফরেন ল্যাঙ্গুয়েজ প্রাইমারি স্কুলে শেখা উচিত, এটা একটা ভিউ। আরেকটা ভিউ কি? কিছু লোক মনে করে যে এটা সেকেন্ডারি স্কুলে তারা শিখতে পারে, এটা বেটার। সো এই যে প্রাইমারি স্কুলে শিখবে ফরেন ল্যাঙ্গুয়েজ না সেকেন্ডারি স্কুলে শিখবে, এইটা হচ্ছে বোথ ভিউ। ভিউ ওয়ান হচ্ছে একটা প্রাইমারি স্কুল, ভিউ টু হচ্ছে সেকেন্ডারি স্কুলে ফরেন ল্যাঙ্গুয়েজ শিখবে। গিভ ইউর ওপিনিয়ন মানে হচ্ছে আপনি কি মনে করেন। তা আপনাকে কিন্তু ডিসকাস বোথ ভিউজ, আগে এটা ডিসকাস করতে হবে। কেন কিছু লোক মনে করে এরকম, কেন কিছু লোক মনে করে অন্যরকম, বা কীভাবে মনে করে, এইটা ইলাবোরেট করতে হবে। আফটার দ্যাট ইউ উইল গিভ ইউর ওপিনিয়ন। আপনার ওপিনিয়নটা এইভাবে ভিউয়ের উপরে আপনি কীভাবে দিবেন, আমরা ডিসকাস বোথ ভিউজের অ্যাসে যখন আলোচনা করব তখন ওটাতে ডিটেলস আলোচনা করব। ইটস নট দ্যাট ডিফিকাল্ট, নট ভেরি কমপ্লিকেটেড। জাস্ট আপনি খেয়াল রাখবেন ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন যদি বলে, তাহলে এটা ডিসকাশন অ্যাসে। ডিসকাস বোথ ভিউজ থাকা মানেই এটা ডিসকাশন অ্যাসে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা কিন্তু এভাবেও আসতে পারে, ওপিনিয়ন, গিভ ইউর ওপিনিয়ন ছাড়া, ডিসকাস বোথ ভিউজ। যদি এটা আসে তাহলে আপনার ওপিনিয়ন দেওয়া লাগবে না, কিন্তু আপনাকে ওই বোথ ভিউটা এক্সপান্ড করতে হবে, ইলাবোরেট করে লিখতে হবে। সো দ্যাটস ইট। প্রথম দুইটা গেল, প্রথমটা গেল ওপিনিয়ন গেছে, ডিসকাশন আছে, নাও অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, অথবা মেরিট ডিমেরিট আছে। সেম থিং, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, আইডেন্টিফাই কীভাবে করবো? কোয়েশ্চেনের মধ্যে লেখাই থাকবে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। ওকে, কোয়েশ্চেনটা কি? এক্সাম্পল কোয়েশ্চেন হচ্ছে, টুডে মোর অ্যান্ড মোর পিপল আর ট্রাভেলিং অ্যাব্রড ফর ট্যুরিজম, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস ডেভেলপমেন্ট। খেয়াল রাখেন যে
অপিনিয়ন আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এই দুইটাতে প্রথম লাইনে আইডিয়া থাকে একটা, মানে একটা কথা বলে ওরা, টুডে মোর অ্যান্ড মোর পিপল আর ট্রাভেলিং অ্যাব্রড ফর ট্যুরিজম, এটা বলছে। এবং এইটার একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেসগুলো কী কী এটা নিয়ে কথা বলতে বলছে। এখানে এটাও বলতে পারে, এই যে এটাও আসতে পারে, ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, সেম কোয়েশ্চেন সেম থিং, এটাও অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস এসেছে। আর ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে ডিসঅ্যাডভান্টেজেস, এখানে আপনার অপিনিয়ন জানতে যাচ্ছে, আপনি কি মনে করেন অ্যাডভান্টেজ বেশি না ডিসঅ্যাডভান্টেজ বেশি, এটা জানতে চাইছে। এই অপিনিয়নটাও লিমিটেড অপিনিয়ন, মানে হচ্ছে আপনি চাইলে অন্য কোনো অপিনিয়ন আনতে পারবেন না, এখানে অ্যাডভান্টেজ আর ভার্সাস ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কে জয়ী এটা আপনাকে বলতে বলছে। দিস ইজ ইউর অপিনিয়ন, আপনি যদি অপিনিয়ন দেন ডিসঅ্যাডভান্টেজ জয়ী কোনো সমস্যা নেই, অ্যাডভান্টেজ জয়ী যদি অপিনিয়ন দেন কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের বদলে অন্য কোনো অপিনিয়ন নিয়ে আসলে দ্যাট ইজ রং। এখানে যে কোয়েশ্চেনটা সেটা স্পেসিফিক এবং টার্গেটেড কোয়েশ্চেন, এটা খেয়াল রাখতে হবে। এনিহাউ, তো ফোর্থ হচ্ছে প্রবলেম কজ অ্যান্ড সলিউশন আছে, প্রবলেম আর কজ অ্যান্ড সলিউশন, প্রবলেম অ্যান্ড সলিউশন আর কজ অ্যান্ড সলিউশন। প্রবলেম অ্যান্ড সলিউশন মানে হচ্ছে আপনার কোয়েশ্চেন বলেই দিবে যে হোয়াট আর দ্য প্রবলেম ইজ কজড বাই দিস অ্যান্ড হাউ টু সলভ ইট, or what are the causes of these, how to solve it, দুইভাবে আসতে পারে, মানে এরকম ইজিলি বুঝতে পারবেন। এটাকে প্রবলেম অ্যান্ড সলিউশন কোয়েশ্চেন না বলে টু পার্ট কোয়েশ্চেনও বলা যায়, মানে ডাবল কোয়েশ্চেন, মানে এখানে ডাবল কোয়েশ্চেনটা স্পেসিফিক কোয়েশ্চেন। এনিহাও আমরা এটা আলাদাভাবেই ট্রিট করব, 5 নাম্বার ডাইরেক্ট কোয়েশ্চেনে আমরা টু পার্ট কোয়েশ্চেন, ডাবল কোয়েশ্চেন যেটা টু পার্ট কোয়েশ্চেন ওটা আমরা আলাদাভাবে দেখব। এটার এক্সাম্পল কি, এখানে এক্সাম্পলটা আমরা কি দেখি, many people in cities suffer from traffic congestion and pollution. What are the causes of these problems and what measures can be taken to solve them? এটা কি cause and solution, কি জানতে চাইছে, what are the causes of these problems, এই প্রবলেমের কজগুলো কি কি, and what measures can be taken to solve them, solution কীভাবে করবো। আপনি এখানে হেডলাইন পড়ে হয়তো একটু কনফিউজিং লাগতেছে, বাট যখনই এক্সাম্পল কোয়েশ্চেনটা পড়তেছেন তখন কিন্তু বুঝতে সহজ হচ্ছে যে আমার একটা বলতেছে কজেস কি কি, দুইটা কোয়েশ্চেন, এখানে দুইটা পার্টে আমাকে রিপ্লাই দিতে হবে, একটা হলো কজেসগুলো কি কি আমাকে বলতে হবে, আমাকে আরেকটা বলতে হবে যে কোন কোন মেজার্স দেওয়া যায় এটা সলিউশন সলভ করবো আমরা। সো দ্যাটস ইট, মানে ভেরি সিম্পল, কোনো কমপ্লিকেশনের দরকার নেই। আজকের লেকচারে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে কোয়েশ্চেনের দেখার সাথে সাথে আপনার মাথায় ক্লিক করতে হবে যে এটা কী টাইপের কোয়েশ্চেন, এটা হচ্ছে সবার আগে কোয়েশ্চেন হাতে নেওয়ার সাথে সাথে এটা হচ্ছে প্রথম কাজ, এবং এই কাজটাই আমরা আজকের লেকচারে শিখছি। ডিরেক্ট কোয়েশ্চেন বা টু পার্ট কোয়েশ্চেন হচ্ছে আরেক টাইপের কোয়েশ্চেন, এখানে আনরিলেটেড কিছু কোয়েশ্চেন তারা ডিরেক্টলি আস্ক করে, আনরিলেটেড মানে হচ্ছে একটার সাথে আরেকটা রিলেশন খুব একটা থাকে না, এখানে যেমন কজেস অ্যান্ড সলিউশন টু দিস প্রবলেম, তাহলে এটাকে রিলেট করা যায়, কিন্তু ডিরেক্ট কোয়েশ্চেনে দেখবেন একটু আনরিলেটেড থাকবে, যেমন শপিং হ্যাজ বিকাম এ ফেভারিট পাস টাইম ফর মেনি ইয়াং পিপল, ওয়াই ডু ইউ থিঙ্ক দিস ইজ দ্য কেস, what effect does this have on individuals and society, মানে এটা রিলেটেড বাট ইন টু ডিফারেন্ট ওয়েজ। ওয়াই ডু ইউ থিঙ্ক মানে এটা রিজন জানতে চাইছে যে এটা কেন হয়, মানে কি জন্য এটা শপিং হ্যাজ বিকাম ফেভারিট পাস টাইম ফর মেনি ইয়াং পিপল এটা হচ্ছে কেন, অ্যান্ড হোয়াট ইফেক্ট বলে কিন্তু এখানে আপনাকে একটু ওপেন করে দিচ্ছে, আপনি চাইলে হোয়াট ইফেক্ট ডাজ দিস হ্যাভ অন ইন্ডিভিজুয়ালস এন্ড সোসাইটি, আপনি চাইলে এটাকে পজিটিভলিও বলতে পারেন যে এটা পজিটিভ ডেভেলপমেন্ট হয় ফর সোসাইটি অ্যান্ড ইন্ডিভিজুয়ালস, পজিটিভ এক্সাম্পল দিয়ে বা পজিটিভ কোনো একটা ইম্প্যাক্ট দিয়ে, অথবা আপনি এটা বলতে পারেন এটা নেগেটিভও হতে পারে, অর্থাৎ এই কোয়েশ্চেনে আপনি অনেকটা ওপেন। আর এইখানে আপনি কিন্তু ওপেন না, এখানে হোয়াট মেজার্স ক্যান বি টেকেন টু সলভ দেম, মানে এটা কি আপনাকে বলছে যে সলিউশনের দিকে যেতে হবে, সলিউশনের দিকে যাওয়ার জন্য আমাকে কি মেজার নিতে পারি আমরা। সো দিস ইজ মোর অফ এ গাইডেড স্পেসিফিক টার্গেটেড কোয়েশ্চেন, আর এটা একটু ওপেন কোয়েশ্চেন, টু পার্ট কোয়েশ্চেন। টেকনিক্যালি এটা টু পার্ট, এটাও টু পার্ট, স্ট্রাকচার সেম, কোনো সমস্যা নেই। এনিহাও আমি আশা করি বুঝতে পারছেন যে কোন কোয়েশ্চেনটা কী টাইপ, এটা বোঝার জন্য আরেকবার একটু রিক্যাপ করি। অপিনিয়ন কোয়েশ্চেনে লেখাই থাকে এগ্রি ডিসএগ্রি অর হোয়াট ইজ ইউর অপিনিয়ন,
ডিরেক্টলি। ডিসকাশন এসেতে ডিসকাস বোথ ভিউজ থাকবে, বোথ ভিউজের পরে এটা বলতে পারে গিভ ইউর ওপিনিয়ন, অর গিভ ইউর ওপিনিয়ন ছাড়াও হতে পারে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে ডাইরেক্ট লেখা থাকবে অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজেস, অর মেরিট ডিমেরিটস দুটোই লেখা থাকতে পারে। এবং তারপরে আবার বলতে পারে ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে ডিসঅ্যাডভান্টেজেস। ওকে, এটাও হতে পারে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এখানে কিন্তু আর এই কম্প্যারিজন করার দরকার নেই অ্যাডভান্টেজ ভার্সেস ডিসঅ্যাডভান্টেজ। প্রথম ক্ষেত্রে যদি শুধু বলে যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, তাহলে আমাকে অ্যাডভান্টেজেস দুইটা লিখতে হবে আর ডিসঅ্যাডভান্টেজেস দুইটা লিখতে হবে, তাহলেই হবে। প্রবলেম এন্ড কজ এন্ড সলিউশন, ডাইরেক্ট কোশ্চেন করবে হোয়াট আর দ্য কজেস, সলিউশন এভাবে থাকবে। ডিরেক্ট কোয়েশ্চেনে দুইটা কোয়েশ্চেন থাকবে। সো দ্যাটস ইট। আমরা আরেকটু কুইক কম্প্যারিজনে একটা টেবল আছে, আপনারা এই পিডিএফটা পেয়ে যাবেন ইয়েতে, লেকচার নোটসে ডাউনলোড করে এটা রেখে দিতে পারেন। দেন ইউ উইল গেট ইট ভেরি ইজিলি। টিপিক্যাল স্ট্রাকচার নিয়ে আমাদের এখানে আলোচনা আছে, যদিও এই স্ট্রাকচার নিয়ে আমরা পরে আবার কথা বলবো, সুতরাং এই স্ট্রাকচার নিয়ে আমরা আজকে কোনো ডিসকাস করতেছি না। পরের লেকচারগুলোতে আমরা এই স্ট্রাকচারিং, টিপিক্যাল স্ট্রাকচারিংটা কীভাবে আমরা করব সেটা বলব। তারপরেও এটা প্রথম লেকচারে আমরা কেন রেখে দিয়েছি, কারণ তাতে করে এই ইন্ট্রোডাক্টরি লেকচারটা আপনাদের জন্য বেশ রিসোর্সফুল হবে, এবং যখন আপনি পুরো রাইটিং কোর্সটা কমপ্লিট করবেন, তখন আবার যখন এখানে ফেরত আসবেন, তখন আপনি অ্যাট এ গ্ল্যান্স দেখে বুঝতে পারবেন যে এটা কী মিন করে। সেই জন্য এই লেকচারের যে কনসাইজড ভার্সনের যে পিডিএফগুলোটা, এটা আমরা আপনাদের সাথে শেয়ার করে দিই। সো এখানে এটা আমি একটু আগেও বলছি, অলওয়েজ আইডেন্টিফাই দ্য এক্সাক্ট কোয়েশ্চেন টাইপ বিফোর প্ল্যানিং। ইভেন আপনি যখন কোয়েশ্চেন হাতে নেবেন, তখনই এটা আপনার এক্সাক্ট কোয়েশ্চেন টাইপটা আপনার মাথায় চলে আসতে হবে। আদারওয়াইজ ইট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু স্কোর 7 or above in IELTS writing task 2. ইউজ ক্লিয়ার প্যারাগ্রাফিং। আমাদের সব প্যারাগ্রাফ স্ট্রাকচার হচ্ছে 4 প্যারাগ্রাফ স্ট্রাকচার, কেউ 5 প্যারাগ্রাফের 3 প্যারাগ্রাফের স্ট্রাকচার শিখে থাকলে ওগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। Only stick to one structure. Do not need to complicate it any further. Okay. তারপরে আরো কয়েকটা আমাদের অ্যাডভাইস এখানে লেখা আছে। This is all the things that I already mentioned. Support ideas with the relevant examples. এক্সাম্পলে কীভাবে লিখবেন এটা আমাদের পরের লেকচারগুলোতে আসবে। এক্সাম্পলে অনেকেই খেয়ে হারায় ফেলে, অনেকে ভ্যাগ এক্সাম্পল দেওয়া শুরু করে, স্পেসিফিক এক্সাম্পল দিতে হয়। সো ওই জায়গায় আমরা কাজ করবো। মেনটেন এ ফর্মাল টোন, আমরা একটু আগেই বলছি ফর্মাল টোন এবং একাডেমিক ভোকাবুলারিটা ইম্পর্টেন্ট, বিকজ এটা একটা ফর্মাল একটা এসে। মিক্সড অ্যান্ড হাইব্রিড কোয়েশ্চেন অকেশনালি অ্যাপিয়ার, যেমন অ্যাডভান্টেজেস, অপিনিয়ন, বাট দে উইল স্টিল ফিট ইন টু অ্যাবভ ক্যাটাগরিজ। মানে হচ্ছে অ্যাডভান্টেজ যদি থাকে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস, তাহলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস আকারে লিখবেন, অপিনিয়ন এসে আকারে না। তাহলে আমি সেটা এটা সবসময় বলি যে ডিসকাস বোথ ভিউজ যদি থাকে, পরে আশেপাশে দেখার দরকার নেই, এটা ডিসকাস বোথ ভিউজে স্ট্রাকচারে ফেলতে হবে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস যদি থাকে শব্দটা, এবং ডান পাশে যদি ওপিনিয়ন দেওয়ার কথা বলেও থাকে, তাহলে এটা ওপিনিয়ন আসে না, এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস আসে। সো রিমেম্বার দিস। আমাদের একটা হোমওয়ার্ক রইল, আজকের লেকচার শেষ এই পর্যন্তই। এই হোমওয়ার্কে আমরা 5টা কোয়েশ্চেন এখানে দিছি, আপনারা নিজেরা বের করেন যে কোনটা কোন টাইপের কোয়েশ্চেন, এবং বোঝার চেষ্টা করেন কেন কোন টাইপের কোয়েশ্চেন। অ্যান্সার আমরা অন্য কোনো লেকচারে, অন্য কোন পরের লেকচারে বলে দিব, বা অন্য কোনো জায়গায় বলে দিব। আপনারা এটা বাসায় নিজেরা হোমওয়ার্ক হিসেবে করবেন। এটাই হচ্ছে আজকের টাস্ক। দেখা হবে নেক্সট লেকচারে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।